অসুবিধা আপনাকে দিয়ে এবার আলোচনা শেষ করব যে যে উদ্দেশ্যে এই বাজেট সেই উদ্দেশ্য কতটা সফল হবে। যেমন বেকার ভাতার কথা বলা হয়েছে, যেটা নতুন আবার ইনক্লুড করা হলো, বেকার ভাতা নতুন করে আবার দেওয়া শুরু হচ্ছে। এবং আশা কর্মীদের ক্ষেত্রে আমরা জানি আজও তারা ডেপুটেশন দিতে গেছিলেন। আশা কর্মীদের যে সমস্ত দাবি ছিল যে তাদের মাতৃত্বকালীন ছুটি, সেটা মেনে নেওয়া হয়েছে। কর্মরত অবস্থায় মারা গেলে 5 লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে পরিবারের সদস্যদের, সেটাও মানা হয়েছে, কিন্তু তাদের বকেয়া মেটানো হয়নি। এবং 1,000 টাকা এই যে ভাতা বৃদ্ধি, এটাতে তারা একেবারেই খুশি নয়। দেখুন, এই যে আমি তো আগেও বললাম, আবারও বলি, সেটা হচ্ছে যে সরকারকে যদি সত্যি সত্যি এই সাইকেল থেকে বেরোতে হয়, জাঁতাকল থেকে বেরোতে হয়, তাহলে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানীয় জল এবং স্যানিটেশন, এই 5টা বিষয়েতে বাজেট বরাদ্দ বাড়াতে হবে 1 নম্বর। কিন্তু এই 5টা বিষয়ে স্থানীয় স্তরের কর্মীদের পূর্ণ মর্যাদার কর্মী তৈরি করতে হবে। তারা স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে রাখলে চলবে না। যদি সত্যি সত্যি হিউম্যান রিসোর্সে ইনভেস্ট করতে হয়, আমাদের দেশের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের দেশের সরকারি কর্মীরা, খুব ইন্টারেস্টিং এটা, সরকারি কর্মীরা সব থেকে বেশি সংখ্যায় কেন্দ্রীভূত হয়ে আছেন রাজ্য স্তরে, স্থানীয় স্তরে নয়। তুলনামূলকভাবে যদি দুটো আরো অর্থনীতিকে দেখি, একটা আমেরিকা এবং একটা চীন, একেবারে সম্পূর্ণ ভিন্ন ধরনের তাদের রাজনীতি, কিন্তু দুটো দেশেই সরকারি কর্মীরা রয়েছেন মূলত দুটো স্তরে, একটা কেন্দ্রীয় স্তরে আর একটা স্থানীয় স্তরে। আমাদের দেশ হচ্ছে একেবারে ভিন্ন, যেখানে আমাদের সরকারি কর্মীরা ম্যাক্সিমাম রয়েছেন রাজ্য স্তরে। আমরা যদি, এবং তার ফলে যেটা হয়েছে, স্থানীয় স্তরে যেখানে সত্যি সত্যি আসল লড়াইটা হয় শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানীয় জল ইত্যাদির, সেইখানে কিন্তু সত্যিভাবে সরকারের কর্মীরা ওই স্বেচ্ছাসেবী কর্মী দিয়ে চলছে। তার ফলে জিনিসটা ওই রকমই চলছে। কাজে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এই কর্মীদের পূর্ণ মর্যাদার কর্মী এবং সরকারি কর্মী, এবং তার জন্য তাদের নির্দিষ্ট ডিউটি, তাদের রেসপন্সিবিলিটি, এটা তৈরি করতে হবে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যারা শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানীয় জল, স্যানিটেশনকে উপেক্ষা করে এগোতে পেরেছে। কাজে এটা প্রাথমিক। দ্বিতীয় যেটা দরকার আছে, সেটাতে বাজেটের দিশা বদলাতে গেলে যেটা বদলাতে হবে সেটা হচ্ছে যে জনকল্যাণের প্রয়োজন তো আছেই, কোনো সন্দেহ নেই। একটা উন্নয়নশীল দেশ, তার মধ্যে অধিকাংশ লোক এখনো সত্যি সত্যি গরিব, কাজেই জনকল্যাণের প্রয়োজন থাকবেই, এটাতে কোনো দ্বিমত থাকতে পারে না। তার জনকল্যাণ মানে 100 দিনের কাজ দিয়ে হবে না জনকল্যাণ সরাসরি টাকা পাঠিয়ে দিয়ে হবে, সেটা একটা অন্য বিতর্ক, মানে তাতে নানা রকম মতামত থাকতে পারে, কিন্তু জনকল্যাণের প্রয়োজন থাকবেই। কিন্তু জনকল্যাণের পাশাপাশি যদি অর্থনৈতিক উন্নয়নের এবং সামাজিক উন্নয়নের প্রয়োজনটাকে আমাদের সামনে না আনা যায়, শুধুই জনকল্যাণ করি, তাহলে যে বিপদটা হবে সেই বিপদটা হচ্ছে। কিন্তু তাহলে অর্থনৈতিক উন্নয়নের কাঠামোটা কি করে তৈরি করতে হবে? আমরা যদি ভাবি যে অর্থনৈতিক উন্নয়ন হবে শুধুমাত্র কলকাতা, আর নয়তো শিলিগুড়ি, নয়তো আসানসোল, তাহলে হবে না। আমাদের ভাবতে হবে অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিনটা কতটা বিকেন্দ্রীকৃত। এই বছরে একটা ঘোষণা করেছেন, বাজেটে বরাদ্দ নেই, কিন্তু ঘোষণাটা আমার কাছে মনে হয়েছে যে অন্তত সঠিক চিন্তার দিকে ঘোষণা। সেটা হচ্ছে 25টা পশ্চিমবঙ্গের শহর, টাউন, তাদেরকে আরো উন্নত করার জন্য একটা পরিকল্পনা নেওয়া হবে, তার জন্য একটা কমিটি কিছুটা হয়েছে। এইটা করতে 75 বছর লেগে গেল। অর্থাৎ পশ্চিমবঙ্গের 25টা শহরকে, 25টা টাউনকে আমরা কি করে আরো বেশি পরিমাণে আগামী 50 বছরের পরিকল্পনায় কিভাবে দেখব, এবং সেখানে কর্মসংস্থান কি করে তৈরি হবে। কর্মসংস্থান যদি শুধুমাত্র বড় শহরের চিন্তায় থাকি, কর্মসংস্থান তৈরি হবে না। কিন্তু যদি আমরা ধরে নিই যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিন হচ্ছে 700টা জেলা শহর, 4000-এর বেশি স্ট্যাটুটরি টাউন, আরো কয়েক হাজার মানে ট্যুরিজম টাউন, এইগুলো হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিন, তাহলে তাকে ঘিরে আমরা যদি আগামী 25-30 বছর খুব বড় রকমের ইনভেস্টমেন্ট করি, তাহলে অর্থনৈতিক উন্নয়নের চাকাটা অন্যদিকে ঘুরতে শুরু করবে। তখন সেখানে দেখা যাবে মানুষ মানে সত্যি সত্যি এসে কাজ পাচ্ছে, কাজ তৈরি হচ্ছে, কাজ হচ্ছে। বড় বড় হাইওয়ে আর বড় বড় পোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকার যেটা করছে গত কয়েক বছর ধরে, তা দিয়ে কিন্তু অর্থনৈতিক উন্নয়নের গতি আসবে না। অর্থনৈতিক উন্নয়নের গতি এসেছিল সবার মনে আছে, সেটা হচ্ছে যখন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা তৈরি হয়েছিল।
এবং প্রতিটা তথ্য দেখায় যে তার ফলে অটল বিহারী বাজপেয়ীর একটা বড় কাজ এটা। অর্থনৈতিক উন্নয়ন আরেকটা কারণে হয়েছিল তার সময়তে, যখন তিনি গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল তৈরি করেছিলেন, যে দেশের সবকটা বড় বড় শহর এবং জায়গাগুলোকে একটা বড় হাইওয়ে দিয়ে যুক্ত করা, যাতে সত্যি সত্যি ভারতবর্ষের মানে বাজার ব্যবস্থাটা এবং ট্রান্সপোর্ট ব্যবস্থাটা এবং অর্থনীতির অন্যান্য যে ইঞ্জিনগুলো সেগুলো নড়ে চড়ে বসে। এই দুটোতে অনেকখানি এগিয়েছিল, কিন্তু সেটা তো সব নয়, তারপরে তো আরো এগোতে হবে। কাজে অর্থনৈতিক উন্নয়নের ইঞ্জিনটাকে যদি বিকেন্দ্রিত করে না দেখা যায়, তাহলে অর্থনৈতিক উন্নয়ন হবে না, এটা একেবারে প্রমাণিত। কাজে সেই দিকে আমাদের এগোতে হবে বাজেটের দিশাতে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে জনকল্যাণের দৃষ্টিতে দেখলে বাজেট ভালো লাগছে দেখতে, বরং আরো বেশি করতে পারলে ভালো হতো। পার্শ্ব শিক্ষকরা 10,000 টাকা, আর সিভিক ভলান্টিয়াররা কত এরকম, আর এই অঙ্গনওয়াড়ি কর্মীদের এটাকে এই 1,000 টাকা করে এটা না করে যদি আরো বেশি করা যেত, তো সেটা বরং আরো বেশি কাম্য ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু তার পাশাপাশি যেটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলি, যেটাকে আমরা অর্থনৈতিক উন্নয়নের অন্যান্য জিনিস বলি, এগ্রিকালচার বলুন, স্মল ইন্ডাস্ট্রিজ বলুন, এইগুলোতে যদি আরো বেশি করে বিনিয়োগের দিকে না যাওয়া যায়, তাহলে হবে না। আমি শুধু একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই যে এটাও মনে রাখতে হবে যে এই ধরনের অর্থনৈতিক উন্নয়ন শুধুমাত্র রাজ্য সরকারের প্রচেষ্টায় হওয়া সম্ভব নয়। এটা অর্থনৈতিক উন্নয়নটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ প্রচেষ্টা ছাড়া সম্ভব নয়। আজকের ভারতবর্ষের রাজনীতির আরেকটা বড় নেগেটিভ বৈশিষ্ট্য হচ্ছে রাজ্য এবং কেন্দ্রগুলো পরস্পরের সঙ্গে যুদ্ধমান অবস্থায় রয়েছে। তাতে শুধু যে সামাজিক উন্নয়ন ক্ষতি হচ্ছে তা নয়, অর্থনৈতিক উন্নয়নেরও ক্ষতি হচ্ছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বা পশ্চিমবঙ্গ সরকারের সীমাবদ্ধতাটাকেও বলা প্রয়োজন আছে। জিএসটি হওয়ার পরে রাজ্য সরকারগুলির ট্যাক্স বসানোর ক্ষমতা আর নেই। জিএসটির যতটুকু অংশ পাওয়া যাবে সেটুকু দিয়েই তাকে চলতে হচ্ছে। এটা 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ওনারা বলছেন 2 লক্ষ কোটি টাকা বাকি আছে কেন্দ্র থেকে পাওনা। আমি যদি সেটাকে কম করেও হিসেব করি, এনআরইজি এর টাকা বাকি ছিল, কোনো সন্দেহ নেই। পিএম আবাসের টাকা বাকি ছিল, কোনো সন্দেহ নেই। সর্বশিক্ষা অভিযানের টাকা বাকি ছিল। কাজেই তাদের একটা বড় রকমের সীমাবদ্ধতার মধ্যে চলতে হচ্ছে, এটাও কিন্তু মনে রাখতে হবে। করাপশন হয়েছে, একেবারে কোনো সন্দেহ নেই যে করাপশন হয়নি। করাপশন তো হয়েইছে। কিন্তু করাপশনের জন্য যদি টাকা বন্ধ করে দিতে হয়, তাহলে ভারতবর্ষের সবকটা রাজ্যে টাকা বন্ধ হয়ে যাওয়া উচিত। কোন রাজ্যে করাপশন হয়নি? এমন একটা রাজ্য আমাকে দেখান তো আজকে। কাজেই এটা যে সম্পূর্ণভাবে দলীয় রাজনীতির দিক থেকে করা হয়েছে, এই পশ্চিমবঙ্গকে যে বঞ্চনাটা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে কারণে হাইকোর্টকে শেষ পর্যন্ত বলতে হলো যে না, এনআরইজি চালু করো। অগাস্ট মাসে, সেটা গত অগাস্টে হয়েছে ঘটনা, আজকে জানুয়ারি হয়ে গেল। কাজেই তাদের সীমাবদ্ধতার প্রশ্নটা আছে, সেই কারণে বারবার তুললাম। এটাও কিন্তু শুধু পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সম্ভব নয়, এটা যৌথ উদ্যোগ লাগবে, এবং সে কারণে একটা কোঅপারেটিভ পলিটিক্স লাগবে ভারতবর্ষ এগোতে গেলে। কনফ্লিক্টিং পলিটিক্স দিয়ে এটা হবে না।